বিএনপি এবং জামাত ইসলামী আমি মনে করি সম্পূর্ণ গ্লোভ ইন হ্যান্ডস, তারা একসাথেই আছে। আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে, জাতীয় পার্টিকে কোনো আসন না দেওয়ার ব্যাপারে, এবং পাশাপাশি বিভিন্ন ফান্ডামেন্টাল ইস্যুতে তারা এক হয়ে যাবে, বা কিন্তু মাঠে তারা দ্বন্দ্ব দেখাবে, কথায় তারা দ্বন্দ্ব দেখাবে, যাতে অপোজিশনের ভ্যাকুয়ামটা অন্য কোনো দল নিতে না পারে। আওয়ামী লীগের থেকে শিক্ষা নিতে হবে বিএনপি, যে বাদ দিয়ে রাজনীতি করলে আপনি দীর্ঘমেয়াদী দেশ চালাতে পারবেন না। অনৈক্য হবে, কোনো না কোনো একদিন বিপ্লব হবে, কোনো না কোনো একদিন বিপ্লবের পরে আপনার পতনও হবে। বিএনপির সবসময় রাজনৈতিক শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে কমব্যাট করতে গিয়ে তার রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, মুসলিম লীগ সবাইকে তার সাথে নিতে হয়েছে। জাসদ, বামপন্থী যারা করেছিল, যারা অ্যান্টি আওয়ামী লীগ, পুরো বিএনপি হচ্ছে একটা অ্যান্টি আওয়ামী ক্লাব অ্যাজ ইট ওয়াজ স্টার্টেড। এবং সেই অ্যান্টি আওয়ামী ক্লাবে মুক্তিযোদ্ধাও ঢুকেছে, আবার অ্যান্টি মুক্তিযোদ্ধাও ঢুকেছে, মুক্তিযুদ্ধ ঢুকেছে। এই দুটোর মধ্যে ভারসাম্য রাখা বিএনপির জন্য খুব কঠিন। প্রসিকিউটররা যে তথ্য প্রমাণ সাক্ষী সুবাদ হাজির করছে, তাতে করে সব মিলিয়ে যা যা হচ্ছে, তাতে এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ কি, অথবা এই যে বিচারগুলো হচ্ছে তার মানদণ্ডটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? পলিটিক্যাল মামলাগুলো ইভেনচুয়ালি আন্তর্জাতিক ন্যায় বিচারের কোষ্ঠী পাথরে টিকবে কিনা, নাটকীয়তার পরে 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশনটি বসলো। আমরা সেখানেও নানান ধরনের নাটকীয় জিনিস দেখতে পাচ্ছি। আমরা যদি রাষ্ট্রপতি ভাষণ বলি, কিংবা স্পিকার ডেপুটি স্পিকারের বিষয়টি নিয়ে যা ঘটলো, আহ সবকিছু নিয়ে ভালো ভালোই হয়তো যাত্রা শুরু হয়েছে। তারপরেও একজন সাবেক সংসদ সদস্য হিসেবে এবং একটি অন্যতম প্রধান রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে আপনার প্রতিক্রিয়াটা একটু জানতে চাচ্ছিলাম। স্বাভাবিকভাবে এই সংসদে অনেক বামপন্থী দল নাই, আওয়ামী লীগ ব্যান্ড দল নাই, জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে। সংসদটা অবশ্যই অন্তর্বর্তীমূলক না। তারপরে আমরা এই সংসদে সরকারকে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা দিব্য চোখে দেখতে পাচ্ছিলাম ইউনূস গভর্নমেন্ট আস্তে আস্তে দেশকে, দেশের রাজনীতিকে, সমঝোতাকে একটা খাদের কিনারে নিয়ে যাচ্ছিল। আরেকটি হলে দেশটা খাদ থেকে পড়ে যেত, এবং দেশে উগ্র ইসলামিক জঙ্গিবাদ, যুদ্ধ অবস্থা, সিভিল ওয়ার, এই ধরনের একটা সিচুয়েশন আস্তে আস্তে চলে যেত। সেখান থেকে একটা উত্তরণ হলো, এই উত্তরণটা আমরা স্বাগত জানাচ্ছি। তবে বর্তমান সরকারি দায়িত্ব, তারা তাদের আচার ব্যবহার, কথাবার্তা, আইনের শাসনে এমন ভাবে যেন চালাবে, আমাদেরকে যেন বলতে না হয় যে না, ইউনূসের আমলটাই ভালো ছিল। তো ওই কোন আমল ভালো ছিল এই কম্পারিজনটা যেন করতে না হয়, এটা সরকারের দায়িত্ব। তো সংসদ থাকলে একটা মিনিমাম দায়বদ্ধতা থাকে, মিনিমাম জনগণের অংশগ্রহণ থাকে, মিনিমাম অ্যাকাউন্টেবিলিটি থাকে, এবং লেজিটিমেসি থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি দেশে তো সংসদ দরকার, দেশে সরকার দরকার, দেশে সংসদ দরকার। ইউনূস সরকারের সময় সংসদও ছিল না, সরকারও ছিল না, কিছু এক্সপেরিমেন্ট ছিল। কখন যেটা মনে হয়েছে, যাকে দিয়ে যা প্রয়োজন মনে হয়েছে, প্যারাটুপারকে দিয়ে ফরেন ইনভেস্টমেন্ট ট্রাই করা হয়েছে, এবং বিভিন্ন ধরনের এনজিওর লোককে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হয়েছে। স্বাস্থ্য বিষয়ে যার কোনো অভিজ্ঞতা নাই, তাকে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছে। এগুলো করে অনেকে তার এক্সপেরিমেন্টাল ভাবে সরকার চালিয়েছে। রাষ্ট্র জনগণ তো আসলে এক্সপেরিমেন্টের বিষয় না, এটা অভিজ্ঞতার আলোকে চালানোর বিষয়। সেইখানে বিগত সরকারের ঘাটতি ছিল। এখন নতুন সরকার, আমার বিশ্বাস, যেহেতু তারা একসময় দেশ চালিয়েছে, যদি অনেক দিন আগে, ইতিমধ্যে ডিজিটাল ট্রান্সফরমেশন হয়ে গেছে, দেশের অর্থনীতি অনেক ভালো হয়ে গেছে, ইকোনমি বড় হয়ে গেছে, সব মিলিয়ে এই সরকারের জন্য চ্যালেঞ্জও অনেক। সকলের সাথে আলোচনা করে নিবন্ধনমূলক ব্যবস্থাকে মিনিমাম করে একটা গুড গভর্নেন্সের সরকার হবে, এমনটা আমরা আশা করছি। বাকিটা এই সরকারের উপর নির্ভর করবে। বর্তমান সংসদ যে যাত্রা শুরু করলো, তার মধ্যে তো অনেক ধরনের অবশ্যই ঘাটতি রয়েছে। অন্যতম প্রধান কোন কোন রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নেই এখানে, আপনি বলছিলেন। আমি একটু এর সাথে রিলেট করা যায়, আবার অনেকে বলতে পারেন যে না, রিলেটেড করার কিছু নেই। তারপর আমি একটা প্রশ্ন করতে চাই। যেহেতু আপনি বলছিলেন যে যদি এই সংসদের যাত্রা শুরু না হতো, তাহলে হয়তো বাংলাদেশের চিত্রটা অন্যরকম হতে পারতো। সেই জায়গা থেকেই প্রশ্ন, হাদি হত্যাকাণ্ডের মূল 2 আসামি গ্রেপ্তার হয়েছে এবং নানান ধরনের কথা শোনা যাচ্ছে। সাবেক সরকার, অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা হাদি হত্যাকাণ্ডের সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিলেন এরকম শোনা যাচ্ছে। আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছি, এবং যারা এটি ম্যাটিকুলাসলি ঘটিয়েছেন, তাদের একটি উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনীতি আরো অস্থিতিশীল করে একটি কথিত বিপ্লবী সরকার গঠন করা, এবং সেখান থেকে তাহলে তো এই সংসদটিও আসতো না। যদি তাই হয়ে থাকে, তাদেরকে চিহ্নিত করাটা কি খুব বেশি প্রয়োজন নয়, বা আদৌ এই সরকার সেটি করবে কিনা, আমাদের সামনে আনবে কিনা বিষয়গুলো?
মানে নিষ্ঠুর রাজনীতির বাস্তবতা হচ্ছে এই সরকার কেন করবে? এই সরকার এই ইউনিট গভর্নমেন্ট আসছে, এর ধারাবাহিকতা এই সরকার আসছে। দুই, জামাত ইসলামী এই সরকারের প্রধান অপোজিশন। বিএনপি এবং জামাত ইসলামী আমি মনে করি সম্পূর্ণ গ্লোভ ইন হ্যান্ডস, তারা একসাথেই আছে। আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে, জাতীয় পার্টিকে কোনো আসন না দেওয়ার ব্যাপারে, এবং পাশাপাশি বিভিন্ন ফান্ডামেন্টাল ইস্যুতে তারা এক হয়ে যাবে, বা কিন্তু মাঠে তারা দ্বন্দ্ব দেখাবে, কথায় তারা দ্বন্দ্ব দেখাবে, যাতে অপোজিশনের ভ্যাকুয়ামটা অন্য কোনো দল নিতে না পারে। এটা জামাত খুব সুকৌশলে করছে এবং খুবই খুবই স্মার্টলি করছে। তো কিন্তু ফান্ডামেন্টাল ইস্যুগুলোতে দেখা যাবে তারা ভিতরে ভিতরে এক থাকবে। ইতিমধ্যে তো প্রধানমন্ত্রীকে তারা স্বাগত জানিয়েছে, বলেছে যোগ্য প্রধানমন্ত্রী, আজকেও ধন্যবাদ জানিয়েছে। অর্থাৎ জামাত বিরোধিতা করবে, কিন্তু ঠিক ওই গৃহপালিত দলের মতোই থাকবে, আমার যেটা মনে হচ্ছে। তবে এনসিপির ছেলেপেলেরা বল্গাহীন কথাবার্তা বলতে পারে এবং তারা কঠোর ভাষায় সমালোচনা করতে পারে। তাদেরকে ওই জন্যই জামাত রেখেছে, যে জামাত যে বিব্রতকর কাজগুলো করবে না, এগুলো এনসিপি দিয়ে করতে পারে। ওভারঅল সংসদটি খুব ভালো হবে আমি এমনটি বলবো না, তবে 14 থেকে ভালো হতেই পারে, 14, 18, 24-এর থেকে ভালো হওয়ার সম্ভাবনা আছে তুলনামূলক। একটি বিষয় অবশ্যই আপনার কাছে জানতে চাই, একজন সিনিয়র আইনজীবী হিসেবে আপনার বক্তব্যটা অবশ্যই আমাদের জন্য প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরদের অনেককে নিয়ে এর মধ্যে নানান ধরনের বিতর্কের সূচনা হয়েছে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী করা হয়েছিল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কোটি কোটি টাকার বিনিময়ে। আবার আমরা এর মধ্যে আরো 2-3 জন প্রসিকিউটরের বিরুদ্ধে মানে ঘুষ নেওয়ার অভিযোগ শুনলাম। সব মিলিয়ে এই ট্রাইব্যুনালের ভাবমূর্তি এখন কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এবং যেই বিচারিক প্রক্রিয়াগুলো হয়েছে, আমি বিচারকদের সম্বন্ধে কিছু বলছি না, প্রসিকিউটররা যে তথ্য প্রমাণ সাক্ষী সুবাদ হাজির করছে, তাতে করে সব মিলিয়ে যা যা হচ্ছে তাতে এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ কি, অথবা এই যে বিচারগুলো হচ্ছে তার মানদণ্ডটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এটা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে। তবে আমি যখন ট্রাইব্যুনালে বিচারগুলো করা হলো, দেখুন, এই ট্রাইব্যুনালটা মূলত যুদ্ধ পরিস্থিতিকে চিন্তা করে করা হয়েছিল। আমরা ধরে নিতে পারি এটা 71 সালকে মাথায় রেখেই করা হয়েছিল। তবে বঙ্গবন্ধু কিন্তু বিচার করেননি, উনি দেশের সামাজিক অবস্থা চিন্তা করে উনি অনেককে অ্যারেস্ট করাচ্ছিলেন, দালাল আইনে, কোলাবরেটর আইনে অনেকে অ্যারেস্ট ছিলেন, অনেককে দায়মুক্তি করে দিয়েছিলেন, অনেকে অ্যারেস্ট ছিলেন, কিন্তু বিচার শুরু করেননি। তো পরবর্তীতে যখন বিচার শুরু হলো এবং অনেকের ফাঁসি হলো, স্বাভাবিকভাবেই সেটা দেশের একটা জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল, যারা বিগত আন্দোলনে ব্যাপক রোল প্লে করেছে এবং জয়ী হয়েছে। আওয়ামী লীগের পতন ঘটিয়ে যখন তারা জয়ী হলো, তখন তারা এই আদালতেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য তারা অত্যন্ত আগ্রহী ছিল স্বাভাবিকভাবেই। সেখানে তাজুল সাহেবের মতো, উনি একজন বিজ্ঞ আইনজীবী, খুবই ভালো আইনজীবী, কিন্তু উনি কিন্তু এর আগে বিরুদ্ধ পক্ষের আইনজীবী ছিলেন। সো উনি প্রফেশনালি বায়াসড। উনি আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ডিফেন্স কাউন্সিল ছিলেন। আবার আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখন মামলা হচ্ছে, সেখানে তিনি প্রসিকিউশন কাউন্সিল। তাহলে ওনার মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল, এবং সেটি মেনে নিয়েই ওনারা এখানে ট্রায়াল কার্য চালিয়েছেন। দেন যেটা ঘটেছে, ট্রায়াল শুরু হওয়ার পর ট্রায়ালটাকে কার্যকর করার জন্য, বা ট্রায়ালটাকে ফাঁসি নিশ্চিত করার জন্য, অথবা বিচার কার্য চালানোর জন্য একের পর এক অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। ঘটনা ঘটার পরে পুনঃপৌনিক সংশোধন করে আইনটাকে বিচারের জন্য, ফাঁসির জন্য বা রায় দেওয়ার জন্য যুগোপযোগী আইনটা করা হয়েছে। সেগুলো সবই ডিফেন্সের এগেনস্টে। হ্যাঁ, এখানে একটা লিগাল আর্গুমেন্ট থাকে যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের ক্ষেত্রে যে আইনটি হবে, সেখানে ফান্ডামেন্টাল রাইটস এক্স পোস্ট ফ্যাক্টো প্রোটেকশনটা কার্যকর হবে না, এটা সংবিধানই বলে দিয়েছে। বাট সেটা খুব এক্সেপশনাল ইউজ করা উচিত। আমরা দেখি বিভিন্নভাবে ইউজ করা হয়েছে। সেনা সদস্যরা অ্যাকুজড হলে সাথে সাথে সাসপেন্ড হবেন, ডিসমিস হবেন, এটা আগের আইনে ছিল না। এটা সেনা সদস্যদেরকে ডিসমিস করার জন্য এই আইনটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তাহলে আপনি এমন কিছু অ্যামেন্ডমেন্ট করছেন যেটা ডিফেন্সের এগেনস্টে যাচ্ছে, যেটা আপনি মামলা পরিচালনা করার জন্য করছেন। দেন মূল মামলায় যদি আসেন, সাবস্টেন্টিভ মামলায়, সেখানে ইতিমধ্যে কিছু ঘুষের অভিযোগ উঠেছে, এগুলো খতিয়ে দেখা উচিত। নতুন চিফ প্রসিকিউটর বলেছেন উনি এগুলো খুব কঠোর হস্তে দেখবেন। কিন্তু সাবস্টেন্টিভ মামলা যেগুলো রায় হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আপিল হয়নি এখনো, যেহেতু পলাতক ছিলেন অনেকেই। সেখানে যারা সাক্ষী দিয়েছে, তাদের অনেকেই চাক্ষুষ সাক্ষী ছিলেন না।
তাদের অনেকেই যারা হাসনাত বা আক্তার এরা তো আন্দোলন করেছে, কিন্তু ওই পার্টিকুলার মামলায় তাদের মানে উইটনেস হিসেবে ক্রেডিবিলিটি কি আছে? তারা তো ওই সময় ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তো সেক্ষেত্রে আমি মনে করি একটা জেনারিক পলিটিক্যাল মামলা হলো, এবং এই পলিটিক্যাল মামলাগুলো ইভেনচুয়ালি আন্তর্জাতিক ন্যায় বিচারের কোষ্ঠী পাথরে টিকবে কিনা, আই ডাউট। তো সেটা তো নির্ভর করবে সরকার এখন আপিলে যায় কিনা, অথবা আসামি পক্ষ কেউ আপিল করে কিনা, সেটার উপর নির্ভর করবে। তো আমি মনে করি যে পুরোপুরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এখানে যে মানা হয়েছে, এমনটা আমার মনে হয় না। একটা তড়িঘড়িও ছিল, আহ, তাড়াতাড়ি করে করা হয়েছে। আমরাও বিচার চাই, আমরা মনে করি সবগুলো হত্যাকাণ্ডেরই বিচার হুম। হওয়া উচিত, এবং আন্তর্জাতিক মানদণ্ডটা বজায় রাখতে হবে। পাশাপাশি এই যে পুনঃপুনিক আইন পরিবর্তন করা হয়েছে, এগুলো একটু বাজে নজির স্থাপন করেছে, যেটা ন্যায় বিচারের উপর একটা কালিমা স্থাপন করেছে এবং বিচার প্রক্রিয়াটাকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করেছে। না তাহলে প্রশ্নবিদ্ধ তো বটেই, কিন্তু এই প্রক্রিয়ায় চলবে মানে আমি যদি আরেকটু ধরিয়ে দিই আপনাকে, বিএম সুলতান রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর, সাইমুম রেজা তালুকদার রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর, আব্দুল্লাহ আল নোমান রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর, সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নানান ভাবে, এর মধ্যে আবার অ্যাডভোকেট শিশির মনিরের নাম এসেছে। এত এত অসংখ্য অভিযোগের পরে এই ট্রাইব্যুনাল মানে সরকার ইচ্ছা করলে রান করাতে পারবেন, ইচ্ছা না করলে রান করাবে না, বিষয়গুলো কি সবই সরকারের উপরে নির্ভর করছে? সবই সরকারের উপরে। এখন রাজনীতি তো ভারসাম্যহীন হয়ে গেছে। দেশে মুক্তিযুদ্ধের সপক্ষের বড় একটি শক্তি এখন দৃশ্যমান নাই, তাদের বিরুদ্ধে মামলা, তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ। বিএনপি সেখানে অমনিপোটেন্ট। বিএনপির সাথে জামাতের 17 বছরের নির্যাতনের সম্পর্ক, 2001 সালের পর থেকে বিএনপি জামাতের কখনো বিচ্ছেদ হয়নি। এই প্রথম 26 সালের ভোটে দাঁড়িপাল্লা এবং ধানের শীষ আলাদা আলাদা ভোট করলো। আর সেখানেও একটা নেগোসিয়েশন ইঞ্জিনিয়ারিং আছে বলে আমার মনে হয়। তাহলে সরকারকে বাধ্য করবে কে? সরকারকে রেইজ করবে কে? সংসদে রেইজ করার মতো কেউ নাই। সো প্র্যাকটিক্যালি সরকার না চাইলে কোন আল্লাদিনের চেরাগে সে এই অন্যায়গুলোকে ঠিক করে দেবে? বা আওয়ামী লীগই বা কেন এক্সপেক্ট করবে যে বিএনপি তাদের বিরুদ্ধে করা অন্যায় কারেক্ট করে দেবে? মানে এটা কোন, কিভাবে এক্সপেক্ট করবে বিএনপি? তো সেটা এক্সপেকটেশন তো মানে আওয়ামী লীগ করতে পারে না, সেই সম্পর্ক তো আওয়ামী লীগ রাখেনি। আওয়ামী লীগ যখন 17 বছর ক্ষমতায় ছিল, তারা খালেদা জিয়াকে 2 বছর জেলে রেখেছে, তারেক জিয়া 17 বছর জেলে ছিলেন। বিএনপির মির্জা ফখরুলের নামে কতগুলো মামলা, কতদিন উনি জেলে ছিলেন, শুকিয়ে গিয়েছিলেন। তো রাজনীতিতে যে নির্দয় আচরণগুলো আওয়ামী লীগ করেছিল, যার ফলে তারা বিএনপির কাছ থেকে সুশাসন আশা করতে পারে না। তবে বিএনপির নিজের স্বার্থেই সুশাসন নিশ্চিত করতে হবে, তার কারণ সে আওয়ামী লীগের পরিণতি দেখেছে। বিএনপিকে আরেকটা জিনিস বুঝতে হবে, বিগত ভোটে আমি মনে করি বিভিন্ন জায়গায় যথেষ্ট আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, এবং আওয়ামী লীগের ভোটগুলো কাস্ট না হলে, বিশেষ করে মাইনরিটি কমিউনিটি ভোট দিয়েছিল, আমি নিজেই অনেক জায়গায় দেখেছি, না হলে অনেক জায়গাতেই জামাত হয়ে যেতে পারতো। জামাতের সাথে বিএনপির মার্জিন খুব কম। ঠিক এই কথাটাই আমি অনেক আগে বলেছিলাম, যে আওয়ামী লীগকে যদি ভোটে আসতে না দেন, তাদের ভোটগুলো কোথায় যাবে এটা কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন না। তো আওয়ামী লীগ যদি ভোটে থাকতো, হয়তো বা আওয়ামী লীগ সেকেন্ড হতো। আবার এমন হতে পারতো জামাত আহ, জিতে গেছে, তার কারণ হচ্ছে তখন ভোটটা ভাগ হয়ে যেত। তো সেই ক্ষেত্রে বিএনপিকে পরবর্তী নির্বাচন, পরবর্তী দেশ চালানো, এগুলো চিন্তা করেই মাথায় রাখতে হবে যে কিভাবে তারা ন্যায় বিচার নিশ্চিত করবে। আমি নতুন প্রাইম মিনিস্টারকে বলবো, ব্যক্তিগত রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান, ভেন্ডেটা, প্রতিহিংসা পরায়ণ থেকে দূরে সরে হন্টেড মেমোরি বাদ দিয়ে দেশ গড়ার রাজনীতি করেন। আর দেশ গড়তে গেলে সকল দলকেই লাগবে, আওয়ামী লীগকেও লাগবে। সেটা যে কোনো ফরমেটে হোক, যে কোনো শর্তে হোক, আহ, যে কোনো বিচারে হোক, কিন্তু সকল দলকে নিয়েই সামনে দেশ গড়তে হবে। আপনি কোনো বড় দলকে বাদ দিয়ে দেশ গড়লে একটা পর্যায়ে গিয়ে এটা হোঁচট খাবে। 14 সালে বিএনপি জামাতকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, 26-এ হোঁচট খেয়েছে, এবং ভয়াবহ ভাবে খেয়েছে। তো বাদ দেওয়ার রাজনীতির নিদর্শন তো বাংলাদেশে কখনোই ভালো না। এর আগে এরশাদ স্যার 86 সালে বিএনপি বাদ দিয়ে ভোট করেছিল, আবার 88-তে করেছে, আবার 91-তে এরশাদ স্যার পদত্যাগ করেছে। তো যখনই যে বাদ দিয়েছে, সে কিন্তু দীর্ঘদিন থাকতে পারেনি। একমাত্র শেখ হাসিনাই ছিলেন টানা 10.5 বছর, কিন্তু তারপরেও তো তার দলের একটা ভয়াবহ বিপর্যয় আসলো। তো আওয়ামী লীগের থেকে শিক্ষা নিতে হবে বিএনপি, যে বাদ দিয়ে রাজনীতি করলে আপনি দীর্ঘমেয়াদী দেশ চালাতে পারবেন না। অনৈক্য হবে, কোনো না কোনো একদিন বিপ্লব হবে, কোনো না কোনো একদিন বিপ্লবের পরে আপনার পতনও হবে। সেই ভবিতব্য পতনটাকে ঠেকানোর জন্য এখন থেকেই বিএনপির ইনক্লুসিভ এন্ড গণতান্ত্রিক হতে হবে। আহ, এই জায়গা থেকে একটা ছোট প্রশ্ন, যে
এগুলো তো আমাদের এক্সপেকটেশন না, আপনি আশা করছেন বা আপনি কি হতে পারে সেই জায়গা থেকে স্পেকুলেট করার চেষ্টা করছেন। কিন্তু বিএনপি কি আসলে সেই ধরনের শিক্ষা নেবে? আমাদের তো শিক্ষা এটাই যে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। বিএনপি কি সেই শিক্ষাটা নেবে এগুলো মাথায় রেখে? উম আমরা আশা করতে পারি, আশাহত হওয়ার পর্যন্ত হুম, আমরা হুম। আশা করব। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আমরা রাজনীতিবিদরা তো আশা নিয়ে আগায় থাকবো, তবে অবশ্যই যখনই বিএনপি এই আশাগুলো পূরণ করবে না, জনগণের মধ্যে ক্ষোভ আসবে। বাংলাদেশ একটা খুব কমপ্লেক্স কান্ট্রি, এখানে প্রচুর লোকের চাকরি নাই, মানুষ খেয়ে পরে কোনো রকম বেঁচে থাকে, কোনো নিরাপত্তা নাই। তো এখানে মানুষকে আন্দোলনে নামানো বা মানুষ আন্দোলনে নামা খুব সহজ কাজ। মানুষ যখন আন্দোলনে নেমে যাবে তখন আপনাকে দমন করতে হবে, দমন করলে আপনার হাতে রক্ত লেগে যাবে। এই রক্ত লাগার থেকে বিরত থাকা বা এই রক্ত লাগা থেকে দূরে থাকা রাষ্ট্রকে, সরকারকে একমাত্র উপায় হচ্ছে পলিটিক্যাল কনসেনসাস এবং সমঝোতা। তো সেক্ষেত্রে বিএনপি ইতিমধ্যে গণপরিষদে অংশগ্রহণ না করে, শপথ না নিয়ে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এবং সেক্ষেত্রে আমি মনে করি বিএনপি খুব সাহসী ভূমিকা পালন করেছে। তবে আবার সালাউদ্দিন সাহেবের যে মন্তব্যটা আমরা দেখলাম, যে উনি জুলাই যোদ্ধা আর মুক্তিযুদ্ধকে এক করে Right. ফেললেন। জুলাই যোদ্ধা যারা সাহসী ভূমিকা পালন করেছে, যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা পুলিশের সামনে দাঁড়িয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধা করি, চরমভাবে শ্রদ্ধা করি। তবে ৭১-এ ৯ মাস যুদ্ধ তো তারা করেনি, তারা ৩৬ দিন আন্দোলন করেছে। হুম, হুম। ৯ মাস আর ৩৬ দিন কখনো এক হতে পারে না। সেই সময় গণধর্ষণ হয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটা সংঘবদ্ধ আর্মির বিরুদ্ধে যুদ্ধ আর একটা দেশের আভ্যন্তরীণ আন্দোলন কখনো এক হতে পারে না। জুলাইতে আর্মির সাথে কোনো যুদ্ধ প্র্যাকটিক্যালি হয়নি। যদি আর্মি সব পুরোপুরি যুদ্ধ করতো তাহলে ব্যাপারটা আরেক রকম হতো। এই দুটোকে এক করা যাবে না। দুটোকে এক করার যে প্রক্রিয়া, আমি মনে করি এটা নিন্দনীয়। দুটি দুই জায়গায় সুমহান। আমার কাছে ৭১ অনেক বড়, কারণ কাছে জুলাই অনেক বড় মনে হতে পারে। তবে যারা জুলাই যোদ্ধা বা জুলাইকে অনেক আঁকড়ে ধরছে, তারাও যখন স্টাডি করবে গ্লোবাল পলিটিক্স, ৭১ সালের রাজনীতি, ৭১-এর ব্যাকগ্রাউন্ড, ৬ দফা, ৬৯ সব পড়বে, তাদের কাছেও মনে হবে যে জুলাই আর ৭১ কখনো এক হতে পারে না। দুটো প্যারামিটার সম্পূর্ণ ডিফারেন্ট। একটা দেশ পেয়েছি আমরা, একটা ভূখণ্ড পেয়েছি আমরা, একটা জেনোসাইড হয়েছে, আমাদের একটা আর্মি ৯৩,০০০ আর্মি সারেন্ডার করেছিল। তো সেই ক্ষেত্রে তো দুটো তো এক হতে পারে না কখনো। সারা পৃথিবী ভাগ হয়ে গিয়েছিল, রাশিয়া এবং ইন্ডিয়া একদিকে, আর আর ওইদিকে আমেরিকা, মুসলিম ওয়ার্ল্ড, চায়না, পাকিস্তান আর একদিকে। শুধু বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশকে ঘিরে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। আমেরিকা 7th ফ্লিট পাঠিয়েছিল, রাশিয়া বলেছে আমরাও পাঠাবো, তখন আমেরিকা আবার তার ফ্লিট ফেরত নেয়। তো সেই সময় ইন্দিরা গান্ধীর অনেক দুর্দান্ত ভূমিকা ছিল, উনি ফ্রান্সের কাছ থেকে সম্মতি নিয়েছিলেন, ফ্রান্সের কনসেন্ট নিয়েছিলেন। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল বাংলাদেশকে ঘিরে, প্র্যাকটিক্যালি ওপেন যুদ্ধ হয় ডিসেম্বরের ৪ বা ৫ তারিখ থেকে। তো সেইটার সাথে তো আর জুলাইয়ের কোনো তুলনা হতে পারে না। জুলাই যারা ভিকটিম, তাদের কাছে এটা আবেগের বিষয়।